হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা মেকানিক্স পড়াচ্ছিলাম, তো মেকানিক্স ফর অনার্স থার্ড ইয়ারের জন্য ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে মোশন ইন এ ওয়ান ডাইমেনশন ফর এ পার্টিকেল। তো আমরা ফার্স্ট ক্লাসটা অবশ্যই যারা যদি এইটা হচ্ছে সেকেন্ড ক্লাস আমাদের, তো যারা ফার্স্ট ক্লাস করা নাই অবশ্যই প্লে লিস্টে থাকবে, প্লে লিস্টে অবশ্যই ফার্স্ট ক্লাসটা করে তারপর সেকেন্ড ক্লাসটা করবা। সেখানে আমরা অনেকগুলো বেসিক ডিসকাস করছি। এই প্রবলেমটা আমরা আরেকটু কমাই দিব। এর পরের প্রবলেমটা আমরা শুধু লাইন বাই লাইন ক্যালকুলেশন করব, ডিসকাশনটা আস্তে আস্তে কমে যাবে আর কি, কারণ এরপরে তোমরা ডিসকাশনটা বুঝে যাবা। তো আমরা প্রবলেমটা পড়ি। আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে, হ্যাঁ, এই পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন। একটা পার্টিকেল মুভস ইন স্ট্রেট লাইন ও এ, মানে ও এ বরাবর একটা লাইনে একটা পার্টিকেল মুভ করতেছে, স্টার্টিং ফ্রম রেস্ট অ্যাট এ, মানে এই বিন্দুতে স্থির অবস্থা ছিল, সেখান থেকে সেই স্টার্ট করছে, অ্যান্ড মুভিং উইথ অ্যান অ্যাক্সিলারেশন। তাহলে আমাদের যে ইকুয়েশনটা হবে, যে মোশনের যে ইকুয়েশনটা হবে, সেটা কার সাপেক্ষে হবে? অ্যাক্সিলারেশনের সাপেক্ষে, হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড। এটা খুব ইম্পর্টেন্ট, এ ওয়ে ফ্রম ও, মানে ও থেকে দূরে সরে যাবে। আমাদের ফার্স্ট প্রবলেম ছিল টুয়ার্ড ও, মানে ও এর দিকে ছিল, আর এখন হবে যে এ ওয়ে ফ্রম ও অ্যান্ড ভ্যারিস, এই ডিস্টেন্সটা ভ্যারিস করবে অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম ও। ও থেকে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সের উপরে তার ভেরিয়েশন হবে, তার যে অ্যাক্সিলারেশনটা ভেরিয়েশন হবে। কার ভেরিয়েশন হবে? ভ্যারিস অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম ও। ও বিন্দু থেকে যে ডিস্টেন্স কাউন্ট করব, সেটার অ্যাক্সিলারেশনটা ওই ডিস্টেন্সের উপরে ভ্যারি করবে। আচ্ছা, ফাইন্ড দ্য মোশন। তো ফার্স্টে আমরা তাহলে ধরে নিলাম একটা আমরা ফিগার ড্র করি। ফিগারটা হচ্ছে যে একটা লাইন হচ্ছে ও এ, ও এ, ও বিন্দুতে একটা অবজেক্ট আছে, অবজেক্ট মনে করো এই অবজেক্টটা আছে, ও ও পয়েন্টটা আছে। তো সে হচ্ছে যে এখন সে তার মোশনে থাকবে, অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হবে কার সাপেক্ষে? ও থেকে যাইতে থাকবে। তাহলে সে তার মোশনটা হবে যে মূলত আগের ছিল যে ও এর দিকে ছিল, একটু আগে যে প্রবলেমটা পড়ছে সেটা হচ্ছে টুয়ার্ড ও। এখন টুয়ার্ড ও এ না হয়ে এখন হবে যে কি, এ ওয়ে ফ্রম ও। তো এখন এই মানে বস্তুটা এদিক থেকে আস্তে আস্তে এই দিকে যাইতে থাকবে। এটা আমরা মুছে ফেলি। তাহলে এখন যাবে যে ও থেকে কোন দিকে? ও এ থেকে ও এর বিপরীত দিকে। ও থেকে আস্তে আস্তে ডিস্টেন্সটা বাড়তে থাকবে। তো এখানে এসে কোনো একটা জায়গায় সে পি তে আসলো, সেটা আমরা পরে ক্যালকুলেশনে পরে দেখব। এরপরে সে এই জায়গার মধ্যে ফ্লাকচুয়েট করবে কিনা বা অসিলেশন হবে কিনা সেটা আমরা পরের প্রবলেমে দেখব। প্রথম ফার্স্ট কাজ হচ্ছে যে এই বিন্দুতে একটা বস্তু, উম, একটা অবজেক্ট পার্টিকেল, সরি বস্তু বলে ফেলি, এই পার্টিকেল অ্যাট রেস্ট অ্যাট এ, তার মোশনটা হচ্ছে ও এ লাইন বরাবর, ও এ লাইন বরাবর। তো এ ওয়ে ফ্রম ও, মানে ও থেকে আস্তে আস্তে তার তার ডিস্টেন্সটা দূরে সরতে থাকবে। তো আমরা ওর মধ্যে একটা ছোট জায়গা, মানে আমরা এটা এই লাইনটাকে ওপি, ওপিটাকে আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে? আমরা এক্স চাইলে ওপি এখানেও ধরতে পারি, এটা এ বরাবর ধরতে হবে এমন কোনো কথা না। তাহলে লেট প্রবলেমটা শুরু করি। সলিউশন, সলিউশন লেট এক্স বি দা, এক্স বি দা ডিস্টেন্স ওপি of the particle. Let x be the distance OP of the particle, নিজের ভাষা লিখবা, of the particle at any time t। দুইটা কোশ্চেনে লিখলে এরপর এটা মেমোরাইজ করার দরকার নাই। at any time t, তাহলে দ্যাট ইজ OP equal to x। অ্যাকর্ডিং টু কোশ্চেন অ্যাক্সিলারেশনটা কার উপর ভ্যারি করবে? অ্যাক্সিলারেশনটা এই ডিস্টেন্সের উপরেই ভ্যারি করবে। তাহলে x এর ভ্যালু যখন a তে আসবে, যখন x এর মান যখন a তে আসবে বস্তুটা, তখন x ইকুয়াল টু হচ্ছে a। x এর মান যখন o তে আসবে, তখন x ইকুয়াল টু হচ্ছে 0। এখানে হচ্ছে ক্রমান্বয়ে ডিস্টেন্স বাড়তে থাকবে। আগেরটা ছিল ডিস্টেন্স ও এর দিকে গেলে, বস্তুটা যদি ও এর দিকে যাইতো তাহলে x এর মান কমতেই থাকতো, ডিস্টেন্স যেহেতু ও থেকে হিসাব করছে। আর বস্তুটা যদি ও থেকে দূরে সরে যায়, তাহলে এক্স এর মান বাড়তে থাকবে, আর ওর দিকে গেলে এক্স এর মান কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল, মানে কেন্দ্র হচ্ছে ও, সেন্টার হচ্ছে ও থেকে দূরে সরে যাচ্ছে। ও থেকে দূরে সরে গেলে তার ডিস্টেন্স বাড়তে থাকবে, আর ওর দিকে আসলে তার ডিস্টেন্সটা কমতে থাকবে। তো আমাদের যে তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এ কিউ লিখি দেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মিউ এক্স। তো এখানে মিউটা হচ্ছে যে প্রফেশনাল কনস্ট্যান্ট, প্রফেশনাল কনস্ট্যান্ট সমানুপাতিক ধ্রুবক দরকার নেই আমাদের। তাহলে মাইনাস এখানে প্লাস হয় না, প্লাস হয়েছে কেন? কারণ ডিস্টেন্সটা যেহেতু ও থেকে দূরে সরে যাচ্ছে, সেজন্য
এটা পজিটিভ হয়েছে। তাহলে বহির্মুখী বলটা হচ্ছে ডিসটেন্স, খালি বহির্মুখী বল পজিটিভ, কেন্দ্রমুখী বল নেগেটিভ এরকম মনে রাখলে লাভ হবে না। আসলে কেন হয় ব্যাপারটা জানতে হবে। কারণ বহির্মুখী বলের মধ্যে সেন্টার থেকে ডিসটেন্স বাড়তে থাকে সেজন্য পজিটিভ, আর কেন্দ্রমুখী বলের মধ্যে সেন্টার থেকে ডিসটেন্স কমতে থাকে সেজন্য নেগেটিভ। এই জিনিসগুলো আসলে বুঝতে হয়, শুধু মেমোরাইজ করলে পড়াশোনা তৃপ্তি পাওয়া যায় না। সম্মানের গণিত সম্মানের সহিত পড়তে হয়, লাইন বাই লাইন ম্যাথমেটিক্স করে লাভ নেই। তো আমরা উভয়পক্ষে এটা ক্যালকুলেশন করব। 2 dx dt, জাস্ট অ্যালজাব্রিক কাজ, dt স্কোয়ার। এই পাশেও আমরা 2 dx dt দ্বারা মাল্টিপ্লাই করি, 2 মিউ এক্স dx, 2 dx dt দ্বারা বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম। তো এই পাশেরটা ক্যালকুলেশন সহজ, ddx অফ সরি ddt অফ ddt অফ dx dt হোল স্কোয়ার। এখানে যে কাজটা করব এটা আমরা অনেক সময় ঝামেলা পড়ে যাব। তাহলে আমি বলছি যে তার এই এক্স যে রাশিটা থাকবে সেটাকে তুমি ইন্টিগ্রেশন করে দেবা। সেটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2। এটা এইভাবে মনে রাখলে হবে, নাহলে তুমি প্যারায় পড়ে যাবা সাডেনলি। কোনটা যেমন এখানে তো ফিগার এক্স আছে বিধে সহজে মনে করা যাবে, আর না বইতে এই জিনিসটা শর্টকাট করে ফেলছে, দুই তিনবার একটু বড় করে করবা, যখন বুঝে যাবে তখনই তুমি শর্টকাট করে ফেলবা। টু টু রেখে দাও, রুট মিয়ে রেখে দাও। বাকি তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, ডি ডি টি অফ এক্স স্কোয়ার বাই 2। এটা ইন্টিগ্রেশন করো। এবার এটার এখন ডিফারেন্সিয়েশন করলে কি আসে, সেটা ওই জিনিসটা আসে কিনা সেটা দেখতে হবে। ডিডিটি অফ ডিএক্স ডিটি, সেখানে এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, এক্স স্কোয়ার হাফ চলে আসলো। আচ্ছা, টু টু ক্যান্সেল হয়ে যাবে। ওকে, হয়েছে, ঠিক আছে, আমার চুরি বুদ্ধিটা ঠিক আছে। টু মিউ, টু টু ক্যান্সেল হয়ে গেল, মিউ আর এই হাফটা নিয়ে আসলাম আর কি বাইরে। তাহলে ডিডিটি অফ এক্স স্কোয়ার। বইতে অনেক সময় এটা সরাসরি এক লাইনে লিখে ফেলে। তাহলে এটা যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে টি এর সাপেক্ষে যদি আমরা সমাকলন করে দিই, তাহলে বোথ সাইড থেকে টি বাদলে ইন্টিগ্রেটিং, ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু টি, এতে কিছু লেখা লাগবে না, ডিএক্স ডিটি হোল স্কোয়ার মাইনাস মিউ, সরি মাইনাস নাই, এক্স স্কোয়ার। তাহলে একটা সমাকলন ধ্রুবক আসবে, সমাকলন ধ্রুবক হচ্ছে C1। তাহলে টার্গেট হচ্ছে C1 এর ভ্যালু বের করতে হবে। C1 ভ্যালু বের করার জন্য আমার ইনিশিয়াল কন্ডিশন মানে প্রাথমিক কন্ডিশন কি ছিল, প্রাথমিক কন্ডিশন বস্তুটা কোথায় ছিল, প্রাথমিক কন্ডিশনে বস্তুটা ও তে ছিল। ইনিশিয়ালি বস্তুটা ছিল ও তে, তখন তার ডিস্টেন্স ছিল a, আর সময় তখন ছিল 0। মানে ইনিশিয়াল কন্ডিশনটা কি, একদম সময় গণনা যখন শুরু হয় নাই তখন বস্তু এক্সিস্ট করতেছিল a তে, ওই সময়ে তার ডিস্টেন্স ছিল a, আর ওই সময় টাইম ছিল 0। তাহলে ইনিশিয়ালি লিখতে পারো, বা অ্যাট রেস্ট পয়েন্ট, অ্যাট এ, অ্যাট এ এর মধ্যে এক্স ইকুয়াল টু ডিস্টেন্স হচ্ছে a, টি হচ্ছে যে 0। আচ্ছা, তো আমরা ডিএক্স ডিটি করলে ওই জায়গায় তাহলে ভ্যালোসিটি কি হবে, ভ্যালোসিটি ডিএক্স ডিটি এটা সাপেক্ষে এক্স এর সাপেক্ষে করে দিলে, এটা যেহেতু কনস্ট্যান্ট 0 পাই গেলাম। এটা ইকুয়েশন নাম্বার 1 দি, ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1 কে করলে, নাও ফ্রম 1, 0 square equal to mu a square c1, which implies that c1 equal to minus mu a square। c1 এর ভ্যালু বসাই দিই, আবার a1 from 1 থেকে, again from 1, again from 1 থেকে dx dt whole square equal to mu a square, সরি mu x square, c1 এর ভ্যালু হচ্ছে মাইনাস mu a square। তো আমরা dx dt একবারে লিখে ফেলি, রুট মিউ রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো এখানে প্লাস মাইনাস হওয়ার কথা, প্লাস মাইনাসের জায়গায়, প্লাস মাইনাসের জায়গায় আমরা শুধু প্লাস নিব, কারণ হচ্ছে এটা কেন্দ্র বিমুখী, ডিস্টেন্স বাড়তেছে। আমি দেখছি সবাই শুধু মনে রাখার সময় কেন্দ্র বিমুখী কেন্দ্রমুখী বল বলে, কিন্তু আসলে কেন কেন্দ্রমুখী বল পজিটিভ, কেন কেন্দ্র বিমুখী বল নেগেটিভ, এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারে না। ডিএক্স ডিটি প্লাস রুট মিউ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আগের মতো সেপারেশন ভেরিয়েবল করি, রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট মিউ ডিটি, জাস্ট ডিটিটিকে ওই পাশে নিয়ে গেলাম আর এটাকে এই পাশে নিয়ে আসলাম। এরপরে ইন্টিগ্রেটিং অন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, এক্স এর সাপেক্ষে করবো, আর এটা ওটা টি এর সাপেক্ষে করবো।
তো ইন্টিগ্রেটিং করলে dx রুট, এইখানে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো একটু জানতে হবে, নাহলে তুমি পারবে না। এটা একবারে ডিটি লিখে দিই, ঠিক আছে? এরপরে তাহলে এটার ফর্মুলাটা কি? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থাকলে কজ ইনভার্স, তাহলে এটা হচ্ছে কস হাইপারবোলিক ইনভার্স, হাইপারবোলিক কজ ইনভার্স এক্স বাই এ, তাহলে একটা ধ্রুবক আসবে সি টু রুট মিউ টি, এটা জাস্ট ফর্মুলাটা। তো আমরা আবার সি টুর ভ্যালু বের করতে হবে। ইনিশিয়াল কন্ডিশন কি ছিল? তাহলে এক্স ইকুয়াল টু যখন এ ছিল তখন সময় ছিল কত? টি ছিল 0, when x equal to a and then t equal to হচ্ছে 0। তো ভ্যালুগুলো বসাই, cos hyperbolic inverse a by a c2 equal to root mu into 0, তার মানে আলটিমেটলি c2 equal to cos hyperbolic এটা 0, তাহলে আলটিমেটলি c2 equal to হচ্ছে 0। ওকে, কাজ শেষ। এবার c2 এর ভ্যালুটা বসাই দিই, এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি, ইকুয়েশন নাম্বার 2। নাও ফ্রম 2 আমরা কি পাইছি? cos hyperbolic inverse x by a equal to root mu t, তো x equal to তাহলে কি হবে? a cos hyperbolic inverse তো থাকলো না, সরি, root mu t। দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন, যে x এর সাপেক্ষে হয়েছে কিনা দেখি। a x, হ্যাঁ, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে যদি আর কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই আমাকে জানাবা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে ক্লাসে যেটা করছি সেটা কিন্তু আমি আবার আমার ওই যে চ্যানেলে, তারপর পেজের মধ্যে এই জিনিসগুলো নোট আকারে দেওয়া থাকবে। তাহলে তুমি নোটের সাথে ভিডিও দুটো যদি একসাথে করে দেখো, জিনিসটা তোমার খুবই ভালো হবে। তো আমাদের পেজ আছে, নিচে লিঙ্ক থাকবে, যে কোনো সমস্যা অলওয়েজ যোগাযোগ করবা। ওকে, ভালো থাকবা, টাটা।